বাংলার কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে, তারই মাঝে আজ ঈদ শুভেচ্ছা সম্প্রীতির বার্তা দিয়েই কেন্দ্রকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন বাংলাকে টার্গেট করেই নামবাদ, ভোটাররা নন। প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারী তো মমতার। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। রেড রোড থেকে বিজেপিকে অল আউট আক্রমণ মুখ্যমন্ত্রীর। চোর ডাকাত গুন্ডার পার্টি বলে তো মমতার। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहान्नाम में जाए। खुद ही को कर बुलंद इतना, खुद ही को कर बुलंद इतना, हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी राजा क्या है। हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। খুশির ঈদেও ভোটের লড়াই। বাংলার এসআইআরে রেড রোডের নামাজে খড়গহস্ত অভিষেকও সম্প্রীতির বার্তা দিয়ে বিজেপিকে তুলোধনা। ভেদাভেদের রাজনীতি বাংলায় চলবে না, হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। जो लोग सोचता है नाम काट के बेघर करके इस देश से फटका मार के निकालेंगे, भाई को भाई के साथ लड़ाएंगे, गर्दन भी कटेगा तो झुकेगा नहीं। नाम काटना तो दूर का बात, किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू मुसलमान सिख ईसाई सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। গতকাল তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ হয়, তার আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এপ্রিলে 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট। শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান টংবিধান কিছু নেই এদেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের পাশেই বিহার। তৃণমূল নেত্রীর অভিযোগ, উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির ছক কষছে বিজেপি। প্রত্যেকবার ইলেকশনে অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপির সরকার যেদিন থেকে ক্ষমতা এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারে চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা।
নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই এক ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। নিউজ 18 বাংলা। কিন্তু এদিকে আবার বিজেপির দাবি নির্বাচিত সরকার ফেলার কোনো ইচ্ছে বিজেপির নেই। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। নির্বাচিত একটা সরকারকে 356 দ্বারা জারি করে আমরা ফেলে দেব, এ ধরনের কোনো ইচ্ছা আমাদের নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তো পশ্চিমবঙ্গকে প্রায় একটা পৃথক রাষ্ট্র বানিয়ে ফেলেছে। তারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করছেন, রাজ্যপালকে আক্রমণ করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আক্রমণ করছেন, জাতীয় ইস্যুতে তাদের যা স্ট্যান্ড পয়েন্ট, কিন্তু পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে। তো তাদের কাউন্টার করার জন্য করছে নির্বাচন কমিশন, তারও বদল করা দরকার। এপ্রিলে ভোট, ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। ইস্তেহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 দাওয়াই, এবার দুয়ারে স্বাস্থ্যের প্রতিশ্রুতি। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে, দুয়ারে স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। এমপি ল্যাড থেকে রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি স্বাস্থ্য দপ্তরকে। আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। তৃণমূলের ইশতেহারে 10 দফা অঙ্গীকার। দুয়ারে স্বাস্থ্য, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, পাকা বাড়ি, সব বাড়িতে পরিশ্রুত খাওয়ার জল, কৃষকদের উন্নয়ন, স্কুলের পরিকাঠামো উন্নয়ন। বাংলার শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপগ্রেড করব, যেখানে লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়। আর কোর্টে কেস করা মানে তো গেল। আমরা টিচারদের পক্ষে, ওরা নয়। না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না, অশিক্ষক কর্মচারীদেরও বিপদে ফেলতো না। প্রশাসনিক সুবিধের জন্য আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি, প্রায় 7টা। আগামী দিনও আমরা 7 থেকে 10টা নতুন জেলা করব। অনেক ব্লক সাব ডিভিশন নতুন করে তৈরি হবে। সামগ্রিক ভৌগোলিক পরিস্থিতি বিচার করে পুনর্গঠনের মাধ্যমে আরও অনেকগুলো পৌরসভাও তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনে তার পরিষেবাটা পেতে পারে। আমি আমার কর্মীদের, সাধারণ মানুষকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে, এরপরে দেখা হবে ফিল্ডে, লড়াইয়ের ময়দানে, প্রচারের ময়দানে। নিউজ 18 বাংলা। নজর থাকবে আগামীকাল ভবানীপুরে কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে এই প্রথম কর্মী সভা তৃণমূল নেত্রী রবিবার সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে। এই কর্মী সভা, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই কর্মী সভার একটু ডিটেল জানতে চাইবো। প্রথমত হচ্ছে অতনু, তোমাকে জানিয়ে রাখি যে ভবানীপুর নিয়ে ইতিমধ্যেই প্রচার কৌশল কি হবে তা নির্ধারণ করতে গত বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিসে সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, একাধিক কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে তারা বৈঠক করেন। ও এর আগে দেখতে পাওয়া গেছে যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন BLO 2 যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার বৈঠক করেছেন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবানীপুরের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে বিশেষ করে জোর দিতে হবে দলের নেতা কর্মীদেরকেই। তার কারণ হচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রচারের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভীষণ রকম ভাবে ব্যস্ত থাকবেন। এক্ষেত্রে কি বার্তা বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে
এবং যেহেতু ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রার্থী, ফলে বিশেষ কৌশল নিয়েই তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। যেহেতু ঘরের মেয়ে হিসাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা তুলে ধরতে চান, সেই ধরনের দেওয়াল লিখন পোস্টার ইতিমধ্যেই লক্ষ্য করতে পারা গেছে। বিশেষ করে কাউন্সিলররা, বুথের যারা কর্মীরা রয়েছেন, তাদেরকে কি ভূমিকা পালন করতে হবে সেটাই কার্যত হোম টাস্ক বুঝিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণেই হচ্ছে তার দলের যারা কাউন্সিলররা রয়েছেন, যারা বুথের কর্মীরা রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কর্মী বৈঠকটি করতে চলেছেন আগামীকাল। ধন্যবাদ। ভবানীপুর থেকে বিজেপির হয়ে এবার লড়ছেন শুভেন্দু অধিকারী। আজ কালীঘাটে দেখা গেল মন্দিরে পুজো পাঠের পর এবার দিনভর প্রচার করছেন তিনি। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রচারে জোর দিয়েছেন। কালীঘাটের পুজোর পর জয়ের বিষয়ে কনফিডেন্ট জানালেন। প্রথমে কালীঘাটে কালী মন্দিরে এবং তারপর পরপর আরও কয়েকটি মন্দিরে পুজো দেন তিনি। এরপর যান নকুলেশ্বর মন্দিরে কালীঘাটের, সেখানেও পুজো দেন। এরপর যান কালীঘাটে জগন্নাথ মন্দিরে। आज शनिवार মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। এখান থেকে তিনি পুরনো বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান। সেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর আপনি জিতবেন, আপনি জিতবেন। এরা এখানে জনসংঘের সময় থেকে অনেকেই ভারতীয় জনতা পার্টি, এদের আশীর্বাদ ছাড়া এই যে মিশন সম্পূর্ণ হতে পারে না। 8 জন বিশিষ্ট কার্যকর্তার বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে সাগরজির বাড়িতে গেছি, তারপরে নারায়ণজি জৈনজির বাড়িতে গেছি, এখন ওম প্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। উনি আমাকে রামনবমীতে আহ্বান করলেন। আমি গোটা রাজ্যের মানুষকে বলবো এবারের রামনবমী ব্যাপকভাবে পালন করুন। সবাই শঙ্খ নিয়ে, সবাই ধ্বজ নিয়ে বেরোন। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা, বর্ণময় করে তুলুন এবারের রামনবমীকে। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু, তার গলায় অভিমান, দলের কাছে প্রার্থী হতে চেয়ে আবেদন করেছিলেন। বিজেপির জোড়া তালিকায় তার নাম নেই। রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী নিয়ে অভিযোগ, একই পরিবারের একাধিক প্রার্থী নিয়েও প্রশ্ন। খড়গপুরে প্রচারে যাবেন জানালেন রিঙ্কু মজুমদার। আমি নিউ টাউন বিধানসভার আমি ভোটার আছি। আমি এখানেই অনেকগুলো বছর এফোর্ট সাপোর্ট দিয়ে এসছি। তো এখানে অন্য বিধানসভা থেকে কেউ এসে হয়েছে, আর তার একটা ব্ল্যাক স্ট্যাম্প আছে, ঠিক আছে, ফিনান্সিয়ালি সে অ্যাকিউজড আছে। তো সে কি করে ক্যান্ডিডেট হলো, এটা আমার একটা প্রশ্ন রইল। তারপরে পরিবারতন্ত্র দেখছি যে বলেছিল একই ফ্যামিলি থেকে হবে না। জাস্টিফিকেশনটা হলে সকলের জন্যই সেম অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত। সেটা জায়গায় জায়গায় কেন মিসম্যাচ হচ্ছে? আছে অনেক সিং পরিবার আছে, অধিকারী পরিবার আছে, তারা তো উচিত ছিল না। ঠিক আছে, আমার পরিবার থেকে আমি 4 জনকে দেবো, অমুকের পরিবার থেকে যখন এত প্রশ্ন উঠলো, হ্যাঁ, তার হাজব্যান্ডও যখন বললো, তাহলে ঠিক আছে, তার জন্য আমরা কনসিডার করা উচিত। আর আমি তো আজকে হঠাৎ করে হাউসওয়াইফ হয়েছি দাবি করছি তা তো নয়। আমার তো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল আইডেন্টিটি এন্টাইটি ছিলই।
বিজেপির প্রার্থী তালিকায় এবার একাধিক মহারাজ। তাদের মধ্যে উৎপল মহারাজকে বহিষ্কার করেছে ভারত সেবাশ্রম সংঘ। উৎপল মহারাজ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, ভারত সেবাশ্রম সংঘের সদস্য। বৃহস্পতিবার তাঁকে বহিষ্কার করে সংঘ। তারা জানিয়েছে, স্বামী জ্যোতির্ময়ানন্দ রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। সংঘ কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ে পরিচালন সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে সংঘ থেকে তাকে বহিষ্কার করেছে। ভারত সেবাশ্রম সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সমাজসেবী ধর্মীয় প্রতিষ্ঠান। কোনোভাবেই সংঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী বা আশ্রমবাসী কোনো রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। ভারত সেবাশ্রম সংঘে থেকে সেখান থেকে প্রত্যক্ষ রাজনীতি করা সম্ভব নয়, যায় না। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে রাজনীতির আঙ্গিনায় এসেছি, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি প্রথম প্রেস মিটে সেটা বলেওছি এবং আমি সংঘকে আমার রেজিগনেশন লেটারও দিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে সংঘ সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে। উলুবেড়িয়ার করাতবেড়িয়া শ্রীকৃষ্ণ সেবা নিকেতন, এখানকার মহারাজ স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। তিনি আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থী করেছে বিজেপি। যেটা আমাদের যিনি মূল চালিকা শক্তি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বাঁচতে চায়, বিজেপি তাই। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র, কারণ বাঁচার আর পথ নেই। সুনীল মহারাজ বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, বেহালা পূর্বে বিজেপি প্রার্থী। কার্তিক মহারাজ মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। সনাতনী ভাই বোনদেরকে অনুরোধ করব, নিজে নিজে ভাড়া দিয়ে সনাতন হিন্দু ধর্মের রক্ষার তাগিদে 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা সমবেত হব। গত বছর ডিসেম্বরে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির তাবড় তাবড় নেতা। মঞ্চে দেখা গিয়েছিল কার্তিক মহারাজকে। বিজেপির এখনো 38 জন প্রার্থীর নাম ঘোষণা করা বাকি। এই তালিকায় কি কার্তিক মহারাজের নাম থাকবে? এ নিয়ে নানা মহলে গুঞ্জন। না, ওটা দাঁড়াবো। বিজেপির তরফ থেকে কোনো রকম প্রস্তাব কি আপনার কাছে এসেছে? হ্যাঁ, এসেছিল, আমরা প্রত্যাখ্যান করেছি। রাজ্যসভার এমপির জন্য বলা হয়েছিল, বিধানসভায় লোকসভায় দাঁড়াবার জন্য বলা হয়েছিল। হারা জেতার ব্যাপারটা তারাই দেখবেন বলেছিল। আমি এতে উৎসাহিত হই। বলা হয়েছিল যে আপনি ভোটে দাঁড়ান, পশ্চিমবঙ্গের সমস্যার সমাধানের জন্য আপনাদের মতো লোক দরকার, সজ্জন সাধু সন্ন্যাসী মানুষ। আমি বলেছি না, রাজ্য স্তরের সেন্ট্রাল সবাই অনুরোধ করেছে, সরাসরি কোনো চিন্তা ভাবনা করিনি। কারণ এটা সন্ন্যাসীর এই কাজের জন্য নয়, আমরা যে জন্য ব্রত গ্রহণ করেছি। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। বিজেপি হিন্দুর জন্য খারাপ, মুসলমানের জন্য খারাপ, খ্রিস্টানের জন্য খারাপ, সমাজের জন্য খারাপ, বাংলার জন্য খারাপ। বিজেপি বাংলার উন্নয়নের বিরুদ্ধে, বাংলার মনীষীদের অপমান করে। বিজেপি শুধুমাত্র ধর্মের ভেদাভেদ করে, মানুষে মানুষে ভেদাভেদ করে, তারা কিছু মানুষকে কিছু দিনের জন্য ভুল বুঝিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরির রাজনীতি করে, কিন্তু মানুষ সেটাই আর সাড়া দেবে না। আমার প্রার্থী তালিকায় মহারাজ থাকবে না মহারানী থাকবে, নায়ক থাকবে না নায়িকা থাকবে, বক্সার থাকবে না সুইমার থাকবে, আমি ঠিক করব। আমার ফ্রিজে কি আছে, কি খাবো আমি, সেটা কি উনি ঠিক করে দেবেন নাকি? নিউজ 18 বাংলা। শুক্রবার অর্থাৎ গতকাল নতুন ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এই তালিকায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে।
28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20শে মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা। তরুণীর রহস্য মৃত্যু, এবং সেই মৃত্যুতে যেহেতু রহস্য আছে, তারপরে দেখা যাচ্ছে যে শ্বশুর বাড়িতে ভাঙচুর। চুঁচুড়ার কাপাসডাঙ্গার বাড়ি, একবার ছবি দেখুন। রাস্তায় রীতিমতো ভিড় জমে গেছে। অ্যাসবেস্টারের চাল ভেঙে দেওয়া হয়েছে, রান্নাঘরে ঢুকে আনাজপাতি যা ছিল সব ছুঁড়ে ফেলে দেওয়া হলো রাস্তায়। গ্যাসের সিলিন্ডার ছুঁড়ে ফেলে দেওয়া হলো ঝোপে। পেডেস্টাল ফ্যান রাস্তায় আছড়ে ফেলা হলো। গ্যাস ওভেন সেটাও টেনে নিয়ে এসে ফেলে দেওয়া হলো বাইরে। এলাকার মানুষের এই ক্ষোভ কেন? মারাত্মক ক্ষোভ। সোমনাথ আছে আমার সঙ্গে। সোমনাথ, এই ক্ষোভ কেন মানুষের? কি হয়েছিল? তাদের কি দাবি? দেখো, এই যে অস্বাভাবিক মৃত্যু, গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু চুঁচুড়া কাপাসডাঙ্গায় দীপঙ্কর ব্যানার্জিকে গত 3 বছর আগে বিয়ে করেছিল মৌমিতা চক্রবর্তী। বধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে প্রায় পণের দাবিতে দীর্ঘদিন অত্যাচার করতো, মারধর করতো। কয়েকবার মারধর করার জন্য সে বাপের বাড়িতেও চলে যায় মৌমিতা। তারপর তাকে দীপঙ্কর বুঝিয়ে আবার নিয়ে আসে এবং তারপরেও অত্যাচার করতো। এলাকার বাসিন্দারা যারা রয়েছে তারাও বলছে অত্যাচার করতো। গতকাল রাত্রিবেলা মৌমিতা তার বাবার সাথে কথা বলে রাত 12টার সময়। আজকে সকালবেলা 6টার সময় তার শ্বশুর বাড়ি থেকে ফোন যায় মৌমিতার বাপের বাড়িতে, যে সে গলায় দড়ি দিয়েছে। এবং তারপরে বাড়ির লোকেরা কি বলছেন একবার শুনবো। ফোন করতে রাত্রি তখন 11:30 পৌনে 12টা। কি কথা হলো? বাপির সঙ্গে কথা হয়েছে, বাপি তুমি শুয়ে পড়ো না, এত রাত্রি এখানে ফোন করেছো। আমি ভালো আছি। ওর বাবা নাতির কথা জিজ্ঞেস করছে, বলছে ভালো আছে। সকালবেলা 7:30 7:30 সময় ফোন করছে, বলছে এমার্জেন্সি আমরা হসপিটালে ভর্তি আছে, দেখে যাও, মৌকে দেখে যাও, এমার্জেন্সি হাসপাতালে ভর্তি আছে। তাই জ্বালাতন করতে 3 মাস আগে একবার নিয়ে চলে গেলেন, দুর্গাপুজোর আগে 1 সপ্তাহ ছিল, গিয়ে আবার ফের ওকে বুঝে বাজে নিয়ে চলে এসেছে। 12টা পর্যন্ত কথা বলেছে, বাবা মা জিজ্ঞাসা করছে কেমন আছিস, কি হয়েছে। তারপরে সকালবেলা 6টা 6:30 নাগাদ শুনছি যে আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়েছে। আমাদের ধারণা ওকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শারীরিক অত্যাচার, মারধর, পণ প্রথার জন্য অত্যাচার করছিল। এই মানে এই দেয়নি, ওই দেয়নি, এই দিতে হবে, ওই দিতে হবে। সুদীপ, কেন মনে হচ্ছে যে তাকে খুন করা হয়েছে? দেখো, দীর্ঘদিন ধরে
এলাকার যারা বাসিন্দারা রয়েছে এবং পরিবারের লোকজন বলছে দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করতো, যে গৃহবধূ রয়েছে তাকে দীর্ঘদিন অত্যাচার করতো, মারধর করতো। এলাকার যারা বাসিন্দারা তারাও অনেকবার বারণ করেছে, বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরে এলাকার বাসিন্দাদের সাথে যে এই পরিবার, যে ব্যানার্জি পরিবার, তারা সম্পর্ক রাখতো না এলাকার কারোর সাথে। এবং গতকালকেও এরকম একটি ঝামেলা অশান্তি হয় রাত্রিবেলা, সেটাও তারা জানতে পায়, দেখতে পায়, এবং পরবর্তী ক্ষেত্রে তারা বিষয়টা কোনো তারপর জানতে পারে না। যে আজকে সকালবেলা যখন জানতে পারে যে এরকম ঘটনা হয়েছে এবং তার শ্বশুর বাড়ির জন্য মেয়ের যে বাপের বাড়ির লোকজন আসে এবং এলাকার লোকজন ব্যাপক ভাঙচুর চালায় ওই শ্বশুর বাড়িতে। এবং এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছেন কি? দেখো, পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জমা পড়েছে এবং ঘটনাস্থলে যে ছেলে দীপঙ্কর ব্যানার্জি সহ বাড়ির 3 জনকে আরো পুলিশ আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ধন্যবাদ।